সে যুগের কোনো স্পষ্ট অবয়ব খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও সেই দুরন্ত সংহারের মূর্তি নিয়ে মুহূর্তে মুহূর্তে রেণু রেণু করে উড়িয়ে দিচ্ছে বহু যুগ সঞ্চিত সংস্কারগুলি, উড়িয়ে দিচ্ছে চিরন্তন মূল্যবোধগুলি, অভ্যস্ত ধ্যান ধারণার অবলম্বনগুলি। আবার কোথাও সে আদ্যিকালের বদ্যিবুড়ির মতো আজও তার বহু সংস্কারে বোঝাই ঝুলিটি কাঁধে নিয়ে শিকড় কেড়ে বসে পাপ পুণ্য ভালো মন্দ ইহলোক পরলোকের চিরাচরিত খাজনা জুগিয়ে চলেছে। তাই এ যুগের মানুষ লোকে সত্যের চেহারাও অস্থির অস্পষ্ট। দোদুল্যমান দর্পণে প্রতিফলিত প্রতিবিম্বের মতো সে চেহারা কখনো কম্পিত, কখনো বিকৃত, কখনো দ্বিধাগ্রস্ত, কখনো যেন অসহায়, যেন ঝড়ে বাসা ভাঙা পাখি ডানা ঝাপটে ঝাপটে পাক খেয়ে মরছে, এখনো ঠিক করে উঠতে পারছে না। ঝড় থামলে পুরনো বাসাটাই জোড়াতালি দিয়ে আবার গুছিয়ে বসবে, নাকি নতুন গাছে গিয়ে নতুন বাসা বাঁধবে? কিন্তু ঝড় কি থামবে? ভাঙনের ঝড় কি ভেঙে চুরে তছনছ না করা পর্যন্ত থামে? সে কি ওই আদ্যিকালের বুড়িটাকে শিকড় উপড়ে তুলে ফেলে না দিয়ে ছাড়ে? অথবা হয়তো থামে, হয়তো ছাড়ে, কোথায় যেন একটা রফা হয়ে যায়। তখন বুড়িটাকে দেখতে পাওয়া না গেলেও শিকড়টা থেকে যায় মাটির নিচে। নিঃশব্দে সে আপন কাজ করে যায়। তাই এই বিশ্বনস্যাতের যুগেও মহাত্মা আর মহারাজের সংখ্যা বেড়েই চলেছে, বেড়ে চলেছে ভাগ্য গণনা কার্যালয় আর গ্রহ শান্তির রত্ন কবচ। তাই যখন সাম্য মৈত্রী আর স্বাধীনতার জয়ডঙ্গার আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, তখনও শুধুমাত্র চামড়ার রঙের তারতম্যের ছুতোয় মানুষ মানুষের চামড়া ছাড়িয়ে নিচ্ছে, এবং যখন মানুষের একটা দল চাঁদে পৌঁছবার সাধনায় আকাশ পরিক্রমা করছে, তখন আর একটা দল সভ্যতার সব পথ পরিক্রমা শেষ করে ফেলেছি বলে আবার গুহার দিকে মুখ ফিরিয়ে চলতে যাচ্ছে। একটানা এত খানিকটা বলে বক্তা একবার থামলেন, সামনের দিকে তাকিয়ে দেখলেন বহু আসন বিশিষ্ট বিরাট সুরম্য হল। সভার উদ্যোক্তা মোটা টাকা দক্ষিণা এবং অক্লান্ত ধর্নার বিনিময়ে একটি সন্ধ্যার জন্য সংগ্রহ করেছেন এই হল সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য সম্মেলনের জন্য। ওইভাবেই বেশ কয়েকদিন থেকে প্রচার কার্য চলেছে। অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য সম্মেলন। আসুন, আগাম টিকিট সংগ্রহ করুন। 25 টাকা, 10 টাকা ও 5 টাকা। 2 টাকার টিকিট কেবলমাত্র অনুষ্ঠান দিবসে হলে বিক্রয়। আর একটি ঘোষণা, এই অনুষ্ঠানের প্রবেশপত্রের বিক্রয়লব্ধ অর্থের 1/3 দুস্থ ত্রাণ সমিতির হস্তে অর্পণ করা হইবে। মানুষ যে যথেষ্ট পরিমাণে হৃদয়বান, তাই প্রবেশপত্র সংগ্রহের উদগ্র আগ্রহের মধ্যেই প্রমাণিত হয়ে গেছে। 3 দিন আগেই উচ্চ মূল্যের টিকিট নিঃশেষিত। হলে বিক্রয়ের পরিকল্পনার নির্বুদ্ধিতায় বিপর্যস্ত উদ্যোক্তারা পুলিশের শরণাপন্ন হতে বাধ্য হয়েছেন। দুস্থদের জন্য প্রাণ না কাঁদলে কি এতটা হতো? নিন্দুকেরা হয়তো অন্য কথা বলবে, কিন্তু নিন্দুকে কি না বলে? অন্য কথা বলাই তো তাদের পেশা। যাই হোক, দুস্থদের জন্যেই হোক অথবা দুর্লভদের জন্যেই হোক, সব টিকিট বিক্রি হয়ে গেছে। আর সে সংবাদ ঢাক পিটিয়ে প্রচার করাও হয়েছে। অতএব আশা করা অসঙ্গত নয়
সামনের ওই সারিবদ্ধ আসনের সারির জমজমাট ভরভরাট রূপ দেখতে পাওয়া যাবে। কিন্তু কোথায় সেই ভরাট রূপ? কোথায় সেই পূর্ণতার সমারোহ? আজকের সম্মেলনের প্রধান বক্তা সুবিখ্যাত অধ্যাপক সাহিত্যিক চক্রপাণি চট্টোপাধ্যায়। তাই বক্তৃতার মাঝখানে একবার দম নিয়ে হলের শেষ প্রান্ত অবধি তাকিয়ে দেখলেন। না, মানুষ নেই, শুধু চকচকে ঝকঝকে গদিয়াটা মূল্যবান আসনগুলি শূন্য হৃদয় নিয়ে প্রতীক্ষার প্রহর গুনছে। কেবলমাত্র সামনের কয়েকখানি আসন, তাতে নাকি অতিথি ছাপ মারা। তারা জনা কয়েক বিশিষ্ট অতিথিকে হৃদয়ে ধারণ করে বসে আছে। এদের হয়তো গাড়ি করে আনা হয়েছে, তাই এরা সভার শোভা হয়ে বসতে বাধ্য হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন গণ্যমান্য সাংবাদিক, বাকি সব বিশিষ্ট নাগরিক। এরা সভায় উপস্থিত ছিলেন বলে কাগজে যাদের নাম উল্লেখ করা হয়, এরা হচ্ছেন তাঁরা। চক্রপাণি এদের অনেককেই বেশ চেনেন, অনেকের মুখ চেনেন, কিন্তু এদের কাউকেই তো নবযুগের বাহক বলে মনে হচ্ছে না। তবে যুগের বাণী কাদের শোনাবেন চক্রপাণি? অথচ তার ভাষণের বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে যুগ সাহিত্যে সত্য। অবশ্য সত্যি বলতে ওই শিরোনামটার প্রকৃত অর্থ তার কাছে তেমন প্রাঞ্জল মনে হয়নি। খুব ভালো বুঝতে পারেননি উদ্যোক্তারা আসলে ওই শব্দটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন, অথবা জনা ৩-৪ মহা সাহিত্যরথীদের ডেকে এনে তাদের কাছে ঘি শুনতে চেয়েছেন। তবু অধ্যাপকদের ভাষণের জন্য আটকায় না। যে কোনো বিষয়বস্তু নিয়েই তারা ঘন্টার পর ঘন্টা সারগর্ভ ভাষণ দিতে পারেন। চক্রপাণি আবার শুধু অধ্যাপক নন, অধ্যাপক সাহিত্যিক। প্রৌঢ়ত্বের কাছে ছুঁই ছুঁই বয়স, ছাত্রমহলে বিশেষ প্রীতিভাজন, যেটা নাকি এ যুগে দুর্লভ, এবং পাঠক মহলে আজও অম্লান জ্যোতি নায়ক। অতি আধুনিকদের প্রবল কলকল্লোলেও চক্রপাণির জয় জয়কার অব্যাহতই আছে। অন্তত তার রচিত গ্রন্থের বিক্রয় সংখ্যা দেখে তাই মনে হয়। কিন্তু বক্তৃতা মঞ্চে দাঁড়ালে কেন সেই অগণিত ভক্ত সংখ্যাকে দেখতে পাওয়া যায় না? কেন গোনাগুনতি কয়েকটা চেনা মুখের পেছনে শুধু শূন্যতার অন্ধকার? অথচ ওই চেয়ারগুলির ন্যায্য মালিক আছে। এসেওছে তারা, শুধু ঝুট ঝামেলা কতকগুলো বক্তৃতা শোনাবার ভয়ে হলের বাইরে এদিক ওদিক ঘুরছে, ঝালমুড়ি অথবা আইসক্রিম খাচ্ছে, আড্ডা মারছে। তাছাড়া আরও আকর্ষণ আছে। গায়ক গায়িকার সঙ্গে কিছু নায়ক নায়িকার নামও ঘোষণা করা হয়েছে, যারা নাকি দুস্থদের কল্যাণে বিনা দক্ষিণায় কিছু শ্রমদান করতে স্বীকৃত হয়েছেন। তারা যে শুধু অভিনয়ই করেন না, কণ্ঠসঙ্গীতেও সক্ষম, সেটা স্পষ্ট তাদের সামনে বসে দেখা যাবে। এখন কথা এই, সেই নায়ক নায়িকারা অবশ্যই আকাশপথে উড়ে এসে মঞ্চাবতরণ করবেন না। গাড়ি থেকে নেমে প্রকাশ্য রাজপথ দিয়েই আসতে হবে তাদের। সেই অনবদ্য দৃশ্যের দর্শক হবার সৌভাগ্য থেকে নিজেকে বঞ্চিত করতে চাইবে এমন মূর্খ কে আছে? ওরা এসে প্রবেশ করলে উল্লাসধ্বনি দিয়ে তবে ভিতরে ঢোকা যাবে। টিকিটে সিট নম্বর আছে, ভাবনা কি? প্রথম বক্তা চক্রপাণি বিশেষ বুদ্ধিমান হলেও অবস্থাটা সম্যক হৃদয়ঙ্গম করতে পারেননি। বিরাট প্রেক্ষাগৃহের বিরাট শূন্যতার দিকে তাকিয়ে
প্রতিষ্ঠানের সম্পাদককে ক্ষুব্ধ প্রশ্ন করেছিলেন। আরম্ভ তো করব, কিন্তু শুনবে কে? ফাঁকা চেয়ারগুলো? সম্পাদক সবিনয়ে বলেছিলেন, সবাই এসে যাবে স্যার। কিন্তু ওই আশ্বাসবাণীর মধ্যে আশ্বাস খুঁজে পাননি চক্রপাণি। কাজেই আবারও বলেছিলেন, আর কিছুটা অপেক্ষা করলে হতো না? শুনে সম্পাদক এবং স্থায়ী সহ সভাপতি হা হা করে উঠেছিলেন। আর দেরি করে চলবে না স্যার, আপনাদের এই 4 জনের ভাষণ সাঙ্গ হতে হতেই তো সবার 12টা বেজে যাবে। মানে সকলেই তো স্যার ধরলে কথা থামায় কে? আপনার বক্তৃতাই যা একটু শোনবার মতো, বাকি সবাই। এ মন্তব্য অবশ্য খুবই নিম্ন সুরে বলা হয়েছিল। উদ্যোক্তারা তো অভদ্র নয় যে চেঁচিয়ে কোনো মন্তব্য করে বসবেন। চক্রপাণি সন্নিকটে বসেছিলেন সাহিত্যিক মানস হালদার। তিনি আবার বিশিষ্ট একটি সাপ্তাহিকের সম্পাদকও। বক্তৃতা দেওয়ার অভ্যেস নেই বলে খান কয়েক ফুলস্ক্যাপ কাগজের দুপিঠে খুদে খুদে অক্ষরে তার বক্তব্য লিখে এনেছেন। তিনি উসখুস করে বলেন, তা আপনাদের কার্ডে লেখা রয়েছে 6টা, এখন 6:45 পর্যন্ত। ব্যাপার কি জানেন স্যার? সম্পাদক হাত কষলে বলেন, আর্টিস্টরা সব বড্ড দেরি করে আসেন কিনা, আর ওনাদের জন্যই তো এত সেল। পয়সা খরচ করে সাহিত্য শুনতে কে আসে বলুন? না না, ছেলেটা সাহিত্য বা সাহিত্যিক বৃন্দকে অবমাননা করবে মনস্থ করে বলেনি কথাটা। নেহাতি সারল্যের বশে সহজ কথাটা বলে বসেছে। মানস হালদার চাপা ক্ষুব্ধ গলায় বলেন, তাহলে এই সাহিত্য সম্মেলনের ফার্স কেন? ছেলেটা এ প্রশ্নের উত্তরে সারল্যের পরাকাষ্ঠা দেখায়। অমায়িক গলায় বলে, তা যা বলেছেন, তবে কি জানেন, ফাংশনের খরচ তুলতে শুভেনির তো একটা বার করতেই হয়, আর তাতে নামকরা লেখকদের লেখা না থাকলে অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যায় না। কাজে কাজেই মানে বুঝছেনই তো, আপনাদের লেখা নেব অথচ একবার ডাকবো না, এটা কেমন দেখায় না? তাই যাদের যাদের লেখা নেওয়া হয়েছে বেছে বেছে শুধু তাদেরই ডাকা হয়েছে। দেখবেন লক্ষ্য করে, নচেত সাহিত্য নিয়ে বকবকানি শুনতে কার আর ভালো লাগে? কথা তো ঢের হয়েছে আমাদের দেশে, কাজের কাজ কিছু নেই, কেবল কথার ফুলঝুরি। ছেলেটা নিজেও যে অনেক ভালো ভালো কথা শিখেছে তার পরিচয় দিতে নিজেই ফুলঝুরির ঝুড়ি ছড়ায়। দেশ কোথায় যাচ্ছে বলুন? রুচি নেই, সভ্যতা নেই, সৌন্দর্যবোধ নেই, গভীরতা নেই, চিন্তাশীলতা নেই, কেবলমাত্র কথার স্রোত ভাসছে। তাই স্যার আমাদের শশাঙ্কদা বলে দিতে বলেছেন, আপনাদের ভাষণগুলো একটু সংক্ষিপ্ত করবেন। ভারী মজা কথা বলেন উনি। ছেলেটা একসার দাঁত বের করে নিঃশব্দে হেসে বললেন, ভাষণ সংক্ষিপ্ত না হলে শ্রোতারা সম্যকরূপে ক্ষিপ্ত হয়ে ওঠে। আরও একটা কথা, আর্টিস্টদের গুমর জানেন তো, একটু বসে থাকতে হলেই অন্যত্র কাজ আছে বলে উঠে চলে যাবেন। একজন বিখ্যাত গায়িকা তো আবার গানের সময় সভায় কেউ একটি কথা বললেই উঠে চলে যান। শিল্পী তো ভীষণ মুডি। বিগলিত হাসছে ছেলেটি বলে, শেষ পর্যন্ত থাকবেন তো স্যার? শেষের দিকে ভালো আর্টিস্টদের রাখা হচ্ছে, কিন্তু আমাদের সভানেত্রী এসে গেছেন স্যার। মেয়ে ছেলে হলে কি হবে, খুব পাংচুয়াল। তা ওনাকে নিয়ে পড়েছে একদল কলেজের মেয়ে, অটোগ্রাফ খাতা এনেছে সঙ্গে করে। এই যে উইংসের ওদিকে এসে বসে যাবেন, আপনি শুরু করে দিন না। চক্রপাণি বিরক্তভাবে বলেছিলেন, তাই কি হয়? সবার একটা কারণ আছে তো। আপনি তো বলছেন স্যার, এদিকে আমাদের যে মিনিটে মিনিটে মিটার উঠছে।
অধ্যাপক সাহিত্যিক সব ভয়ে এদিক ওদিক তাকান। মিটার উঠছে? কিসের মিটার? আগে এই হলের। ছেলেটি তার গুজগুজ কথার মধ্যেই একটু উচ্চাঙ্গের হাসি হেসে বলে, অনেক ধরে করে কনসেশন 500 টাকা। ধরুন বিকেল 5টা থেকে রাত 10টা। 10টা বেজে গেলেই ঘন্টা পিছু এক্সট্রা 100 টাকা। তা হলোই, বলুন মিটার ওঠাটা ভুল বলেছি কিনা? আপনাদের এই সাহিত্যের কচকচি না থামতেই যদি আর্টিস্টরা কেউ কেউ এসে পড়েন, কি অবস্থা হবে? ছেলেটা একদা চক্রপাণির ছাত্র ছিল, তাই এত অন্তরঙ্গতার সুর। কিন্তু ওই শিশুজন সদৃশ্য সরল অথচ গোপদারি সম্বলিত দীর্ঘকায় প্রাক্তন ছাত্রটিকে দেখে চক্রপাণির স্নেহধারা উতলে উঠছে বলে মনে হলো না। নীরস গলায় প্রশ্ন করেছিলেন, কেন, কি অবস্থা হবে? কি হবে সে কি আর আমি আপনাকে বোঝাবো স্যার? সময় নষ্ট হতে দেখলে অডিয়েন্স খেপে যাবে। কিরকম দিনকাল পড়েছে দেখছেন তো। ওই তো সভানেত্রী এসে গেছেন, তবে আর কি। তবে আর কি করা? মাইকের প্রথম বলি চক্রপাণি চট্টোপাধ্যায়ের যুগ সাহিত্যের সত্য নিয়ে আলোচনা শুরু করে দিলেন। বলছিলেন, কিন্তু বারবার সামনের ওই শূন্য আসনের সারির দিকে তাকাচ্ছিলেন আর ভাবছিলেন এ যুগের স্পষ্ট চেহারা কি হবে এই শূন্য বক্ষ প্রেক্ষাগৃহের মতো। তবে ভাবছিলেন বলে যে থেমে থেমে যাচ্ছিলেন তা নয়, একবারই শুধু থেমেছিলেন, তারপর আবার একটানা বলে চলেন। শিল্পী, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী, চিন্তাবিদ, এদের তাই আজ বিশেষ সংকটের দিন। তারাও আজ দ্বিধাগ্রস্ত। তারা কি চিরাচরিত সংস্কারের মধ্যে নিমজ্জিত থেকে গতানুগতিকভাবে সৃষ্টি করে যাবেন, না নতুন নতুন পরীক্ষার মধ্যে দিয়ে নতুন সত্য উদ্ঘাটিত করবেন? এই প্রশ্ন আজ সকলের মধ্যে। গুটি গুটি দুটি তরুণ এসে ঢোকে পেছনের সারিতে বসেছিল। চাপা গলায় হেসে উঠে একজন আরেকজনকে বলে উঠল, লে হালুয়া, ওই সত্যটা কি আজব চিজ বল দেখি। সত্য সত্য করে এত মাথা খুঁড়ে মরে কেন দাদুরা? বাচ্চাদের নিজেদের সবকিছুই ক্রমশ মিথ্যে হয়ে আসছে বলে বোধ হয়। দূর বাবা, এতক্ষণ পরে এসে ঢুকলাম, তাও বসে বসে বক্তিমে শুনতে হবে। কর্তারা মধু পরিবেশনে আগে খানিকটা করে নিমের পাঁচন গেলাই কেন বল দেখি? ওই ফ্যাশন। চক্রপাণি তখনও বলে চলেছেন, এই যুগকে তবে কোন নামে অভিহিত করব? অনুসন্ধানী যুগ। যে যুগ তন্ন তন্ন করে খুঁজছে, যাচাই করে কোথায় সেই অভ্রান্ত সত্য যা মানুষকে সমস্ত মিথ্যা বন্ধন থেকে মুক্ত করে। আবার সেই সত্য। কালো রোগা ছেলেটা সাদা সাদা দাঁত বার করে হেসে অনুচ্চ কণ্ঠে বলে ওঠে, সত্য মারা গেছে দাদু, তাকে খুঁজে বেড়ানো পণ্ডশ্রম। চক্রপাণি ভালো বলেছেন, তথাপি অপর বক্তারা ঘন ঘন হাত উল্টে উল্টে ঘড়ি দেখছিলেন। মানস হালদার বেজার মুখে পকেটে হাত দিয়ে টিপে টিপে নিজের লিখিত ভাষণটি অনুভব করছিলেন আর বিড়বিড় করছিলেন, না, লোকটা দেখছি একাই আর সকলের 12টা বাজিয়ে দিল। উদ্যোক্তাদের উচিত প্রত্যেককে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া। ও দেশে এরকম হয় না। সে একেবারে সামনে ঘড়ি রেখে কাজ। আমাদের দেশে তা উদ্যোক্তাদের আছে সে সুবুদ্ধি। তাদের একজন আস্তে পিছন থেকে এসে সবিনয়ে জানালেন, একটু সংক্ষেপ করবেন স্যার। সংক্ষেপ? চক্রপাণি ক্ষুব্ধ বিস্ময়ে সামনের দিকে তাকালেন। সবে 2-4টি করে লোক এসে বসতে শুরু করেছে এবং সবে
বক্তব্যের গোড়। বাধা হয়েছে এখন কিনা সংক্ষেপের অনুরোধ। তবে তিনি নাকি আদেও রগচটা নন, বরং কৌতুক প্রিয়। তাই কৌতুকের গলায় একটি তীক্ষ্ণ মন্তব্য করে বক্তব্যের উপসংহার করে দিলেন। কিন্তু তার সেই বুদ্ধিদীপ্ত তীক্ষ্ণ মন্তব্যটি মাঠেই মারা গেল। বাইরে থেকে ঘরে তুমুল একটা হর্ষোচ্ছ্বাসের ঢেউ খেলে গেল। এসে গেছেন, এসে গেছেন। কে এসে গেছেন? যার জন্য এই তুমুল হর্ষ? আহ, জিজ্ঞেস করবার কি আছে? ওকে না চেনে কে? উনি এসে গেছেন। পিছনে পিছনে ওর তবলছি। তারপর আরও এক নায়ক, তার সঙ্গে এক নায়িকা। বলা বাহুল্য, এরপর আর সাহিত্য বক্তৃতা চলে না। মানস হালদার, সীতেশ বাগচি এবং সভানেত্রী অনামিকা দেবী নিতান্তই অবাঞ্ছিত অতিথির মতো তাদের ভাষণ সংক্ষেপে শেষ করে নিলেন। মঞ্চাধিপতি, সেই ভাইস প্রেসিডেন্ট, তারস্বরে ঘোষণা করলেন, সাহিত্য সভা শেষ হলো। এইবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হবে। আপনারা অনুগ্রহ করে স্থির হয়ে বসুন। কিন্তু দোদুল্যমান পর্দার সামনে কে স্থির হয়ে বসে থাকতে পারে? দোদুল্যমান চিত্তের মৃদু গুঞ্জন স্পষ্ট হয়ে ওঠে। গদি একখানা পেলে আর কোনো মিয়াই ছাড়তে চান না। শেষক্ষণ পর্যন্ত গদি আঁকড়ে বসে থাকব এই পণ। এই ভাষণ শুনতে এলেই আমার ওই গদি আঁকড়ানোর কথাই মনে পড়ে যায়। আহা, বুঝছিস না কে কত পণ্ডিত, কার কত চিন্তা শক্তি বোঝাতে চেষ্টা করবে না? সবাইকে ওনাদের ছাত্র ভাবে, তাই বুঝিয়ে সুঝিয়ে আর আঁশ মেটে না। কোন নতুন কথাটা বলবি বাবা তোরা? সেই তো কেবল লম্বা লম্বা কোটেশন। অমুক এই বলেছেন, তমুক এই বলেছেন। আরে বাবা, সেসব বলাবলি তো ছাপার অক্ষরে লেখাই আছে, সবাই পড়েছে। তুই কি বলছিস তাই বল। পর্দার ওপারে তখন জুতো খুঁজতে খুঁজতে অধ্যাপক সাহিত্যিক ক্ষুব্ধ হাসি হেসে হেসে বলছিলেন, এতক্ষণ অসংস্কৃতির আসর চলছিল, সেটা শেষ হলো। এবার সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ। সংস্কৃতির বেশ একখানা প্রাঞ্জল ব্যাখ্যা বেরিয়েছে দেশে। সংস্কৃতি মানে নাচ গান। কি বলুন অনামিকা দেবী? অনামিকা দেবীর চটি যথাস্থানেই পড়ে আছে। তিনি অতএব আত্মস্থ গলায় বলেন, তাই তো দেখি আর আশ্চর্য হই, কে যে এই নতুন ব্যাখ্যার ব্যাখ্যাকার? কে আর? এই ফাংশন বাজরা। মানস হালদারের জুতোটা মঞ্চে ওঠার বাঁশের সিঁড়ির নিচে ঢুকে পড়েছিল। তিনি সেটা টেনে বার করতে করতে কঠিন পেশি পেশি মুখে বলেন, এই ফাংশন বাজরাই দেশের মাথা খেলো। কি পাচ্ছি আমরা ছেলেদের কাছে, আমাদের পরবর্তীদের কাছে? হয় পলিটিক্স, নয় ফাংশন। কোনো উচ্চ চিন্তা নেই, কোনো আদর্শ নেই, সুস্থ একটা কর্মপ্রচেষ্টা নেই। শুধু রাস্তায় রাস্তায় রকবাজি। না, এছাড়া আর কিছুই পাচ্ছি না আমরা ছেলেদের কাছে। অনামিকা দেবী এই সব প্রবলদের সঙ্গে তর্ক করতে ভয় পান। জানেন, এদের প্রধান অস্ত্রই হবে প্রাবল্য। অনামিকা দেবীর সেখানে তাই হার। ওর প্রশ্নে শুধু মৃদু হাসেন, উত্তরটা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। আমরা ওদের কাছে কিছুই পাচ্ছি না ঠিক, কিন্তু ওরাই বা আমাদের কাছে কি পাচ্ছে? আদর্শ, আশ্রয়, সভ্যতা, সত্য। ওরা নেমে এসে সামনের সারিতে নির্দিষ্ট আসনে বসলেন। অন্তত দু একটি গান শুনে না গেলে ভালো দেখায় না, যদিও ভালো গানের আশা দুরাশা। প্রথমে শুধু দায়ে পড়ে নেওয়া গায়কদের গান। হয় এরা বেশি চাঁদা দিয়েছে, অথবা
এরা উদ্যোক্তাদেরই কেউ। সারমেয়ের সামনে মাংসখণ্ড ঝুলিয়ে রেখে তাকে ছুটিয়ে নেওয়ার মতো, ভালো আর্টিস্টদের শেষের জন্যে ঝুলিয়ে রেখে এইগুলি পরিবেশিত হবে একটির পর একটি। 10টা বেজে যাবে, যাক না, 12টা বাজলেই বা কি, ঘন্টা পিছু 100 টাকা বই তো নয়, পুষিয়ে যাবে। প্রধান অতিথি সভানেত্রীকে উদ্দেশ্য করে চাপা গলায় ক্ষুব্ধ মন্তব্য করেন, এতে মিটার ওঠে না, দেখছেন? হাসলেন অনামিকা দেবী, দেখছি তো অনেক কিছুই। সত্যি দেখছেন তো অনেক কিছুই? তার ভূমিকাটাই তো দর্শকের। অনুষ্ঠান উদ্যোক্তারা তাদের সাহিত্য সভার সভানেত্রী ও উদ্বোধককে সসম্মানে ট্যাক্সিতে তুলে দিলেন তাদের মালা আর ফুলের তোড়া। তারপরে প্রায় করজোরে বললেন, অনেক কষ্ট হলো আপনাদের। কথাটা বলতে হয় বলেই বললেন অবশ্য, নইলে মনে জানেন কষ্ট আবার কি। গাড়ি করে নিয়ে এসেছি, গাড়ি চড়িয়ে ফেরত পাঠাচ্ছি। বাড়তির মধ্যে মঞ্চে দিয়েছি, মাইক দিয়েছি, একরাশ শ্রোতার সামনে বসে ধানাই পানাই করবার সুযোগ দিয়েছি। আরামসেই কাটিয়ে দিলে তোমরা এই ঘন্টা 2-3 সময়। কষ্ট যা তা আমাদেরই। কন্যাদায়ের অধিক দায় মাথায় নিয়ে আমরা তোমাদের বাড়িতে বারবার ছুটেছি, মাথায় করে নিয়ে এসেছি, ঘাড়ে করে নিয়ে যাচ্ছি। তবু সৌজন্যের একটা প্রথা আছে, তাই ওরা হাত কচলে বলেন, আপনাদের খুব কষ্ট হলো। তাই এরাও সৌজন্যের রীতি পদ্ধতিতে অজ্ঞ নয়, তাই বলেন, সে কি কষ্ট বলছেন কেন? বড় আনন্দ পেলাম। আমাদের অনেক ভুল ত্রুটি রয়ে গেছে, ক্ষমা করবেন। আহ ছি, এ কি কথা? না, এসব বলে লজ্জা দেবেন না। আচ্ছা নমস্কার, যাব আপনার কাছে। এটা মানস হালদারের উদ্দেশ্যে, কারণ তিনি একটা কাগজের সম্পাদক। আচ্ছা নমস্কার। গাড়িটা কারো ঘরের গাড়ি হলে হয়তো এই সৌজন্য বিনিময়ের পালা আরও কিছুক্ষণ চলত। ট্যাক্সি ড্রাইভারের অসহিষ্ণুতায় তাড়াতাড়ি মিটল, গাড়ি ছেড়ে দিল। পিঠে ঠেস দিয়ে গুছিয়ে বসলেন সভানেত্রী অনামিকা দেবী আর উদ্বোধক মানস হালদার। প্রধান অতিথি চক্রপাণি চট্টোপাধ্যায়, না, তিনি এইসব সৌজন্য বিনিময়ের ধার ধারেননি। নিজের গাড়িতে বাড়ি চলে গেছেন একটা মাত্র গান শুনি। এরা দুজন গাড়িহীন এবং একই অঞ্চলের অধিবাসী, কাজেই একই গতি। মানস হালদারের যত্ন সহকারে লেখা ফুলস্ক্যাপ কাগজের গোছা অপঠিত অবস্থায় পকেটে পড়ে আছে। সময় সংক্ষেপের আবেদনে যা হোক কিছু বলে সারতে হয়েছে। মনের মধ্যে সেই অপঠনের উষ্মা। যদিও নিজে তিনি একটা সাপ্তাহিকের সম্পাদক, কাজেই শ্রমটা মাঠে মারা যাবার ভয় নেই। স্বনামে বেনামে বা ছদ্মনামে পত্রস্থ করে ফেলবেন সেটাকে। তবু মাইকে মুখ দিয়ে 10 জন সুধীবৃন্দের সামনে ভাষণ দেওয়ার একটা আলাদা সুখ আছে। সে সুখটা থেকে তো বঞ্চিত হলেন। গাড়িটা একটু চলতেই মানস হালদার খুব তপ্ত স্বরে বলে ওঠেন, এরা সবচেয়ে কেনই পায়ে ধরে ধরে ডেকে আনি? আসল ভরসা তো আর্টিস্টরা। অনামিকা দেবী মৃদু হেসে বলেন, ওদের দোষ কি? জনগণ যা চায় তা সে শুধু ওদের ডাকলেই হয়, সাহিত্য কেন? প্রোগ্রামও তেমনই লম্বা। একাশনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র চন্দ্র বরুণ বায়ু সবাইকে বসানো চাই। এক ঘুরে সবাইয়ের মাথা মুড়বে, এক তলোয়ারের সবাইয়ের গর্দান নেবে। গোড়ায় যে গায়কদের বসিয়ে দিয়েছে তারা কি বলুন তো? অনামিকা দেবী ওর উত্তেজনায় কৌতুক অনুভব করেন। মৃদু হাসির সঙ্গে বলেন, আহা,
ওইভাবেই তো নতুনরা তৈরি হবে। তৈরি? মানুষ হালদার মনের ঝাঁজকে মুক্তি দিয়ে বলে ওঠেন, এই দাদুচু ছেলেটা জীবনেও তৈরি হবে বলে আমার বিশ্বাস। এসব কথার উত্তর দেওয়া বড় মুশকিল। নেহাত সৌজন্যের জন্য একটু সায় দিয়ে বসলেই হয়তো পরে তার কানে ফিরে আসবে তিনিই নাকি নতুনদের বেজায় অবজ্ঞা করেন এবং ওই অনুষ্ঠান সম্পর্কে কড়া সমালোচনা করেছেন। এ অভিজ্ঞতা আছে অনামিকা দেবীর। যে প্রসঙ্গের মধ্যে তিনি হয়তো এতটুকু সায় দেওয়ার কথা উচ্চারণ করেছেন, সেই প্রসঙ্গের পুরো বক্তব্যের দায়িত্বই তার উপর বর্তেছে। অমুক এসে অন্য এক অমুকের কথা তার কাছেই পেশ করে গেছেন। দেখতে দেখতে ক্রমশ সাবধান হয়ে গেছেন অনামিকা দেবী। তাই মৃদু হেসে বলেন, অবিশ্বাসেরও কিছু নেই, অভ্যাসে কি না হয় চেষ্টায়। মানুষ হালদার ক্ষুব্ধ গলায় বলেন, এটা আপনার এড়িয়ে যাওয়া কথা। আমরা অনেক জ্বালায় জ্বলি, কাজেই আপনাদের মতো অত ভদ্রতা করে কথা বলে উঠতে পারি না। জানেন বোধ হয় একটা কাগজ চালাই, উইকলি। নতুন লেখক লেখিকাদের উৎসাহের প্রাবল্যে জীবন মহানিশা। কি বলবো আপনাকে, সাহিত্য জিনিসটা যে ছেলে খেলা নয়, তার জন্যে যে অভ্যাস দরকার, চেষ্টা ও নিষ্ঠা দরকার, তা মানতেই চায় না। একটা লিখল, তক্ষুনি ছাপবার জন্য নিয়ে এলো। আমাদের কি, সব ওয়েস্ট পেপার বাস্কেটে চালান করে দিই। কিন্তু অনামিকা দেবী বলেন, ওর মধ্যে সম্ভাবনার বীজও থাকতে পারে তো। একেবারে না দেখে কি করা যাবে বলুন? বস্তা বস্তা লেখা জমে উঠেছে দপ্তরে। দেশ শুদ্ধ সবাই যদি সাহিত্যিক হয়ে উঠতে চায়, তবু লেখক তৈরি করা, নতুন কলমকে স্বাগত জানানো সম্পাদকেরই ডিউটি। ওসব সেকালের কথা অনামিকা দেবী, যেকালে নতুনদের মধ্যে নম্রতা ছিল, ভব্যতা ছিল, প্রতীক্ষার ধৈর্য ছিল, আর একালে একটুতেই অধৈর্য, নিজের প্রতি অগাধ উচ্চ ধারণা, এবং শুধু লেখা ছাপার হবার আনন্দেই বিগলিত নয়, সঙ্গে সঙ্গে দক্ষিণার প্রত্যাশা। না, দেশের 12টা বেজে গেছে বলে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মোছেন মানুষ হালদার। ভদ্রলোক অল্পেই উত্তেজিত হন, তা বোঝা গেল। অনেকেই হয়, দেখে কৌতুক লাগে। অনামিকা দেবী কখনোই খুব বেশি উদ্বেলিত হন না খুব বেশি উত্তেজিত। কিছুক্ষণ আগেই যে বলছিলেন, আমাদের ভূমিকাটাই তো দর্শকের। সেটা হয়তো কেবলমাত্র কথার কথাই নয়, প্রায় দর্শকের নির্লিপ্ত মন নিয়েই জীবনটাকে দেখে আসছেন তিনি। হয়তো তার এই প্রকৃতি গড়ে ওঠার পেছনে তার মায়ের প্রকৃতি কিছুটা কাজ করেছে, অর্থাৎ মায়ের প্রকৃতির দৃষ্টান্ত। বড় বেশি আবেগপ্রবণ ছিলেন অনামিকা দেবীর মা সুবর্ণলতা, বড় বেশি স্পর্শকাতর। সামান্য কারণেই উদ্বেলিত হতেন তিনি, সামান্যতেই উত্তেজিত। তার মানে সেই সামান্যগুলি তার কাছে সামান্য ছিল না? সংসারের অন্য আর সকলকে যা অনায়াসে সয়ে নিতে পারে, তিনি তার মধ্যে থেকে কুৎসিতা দেখে বিচলিত হতেন, রুচিহীনতা দেখে পীড়িত হতেন। মানুষের নীচতা, ক্ষুদ্রতা, হীনতা, দৈন্য তাকে যেন হাতুড়ির আঘাত হানত। সেই আঘাতে চূর্ণ হতেন তিনি। অনামিকা দেবীর বয়স যখন নিতান্তই তরুণী, তখন মা মারা গেছেন। তবু তখনই তিনি মায়ের সেই মূঢ়তার দুঃখবোধ করতেন। মায়ের ওই সদা উদ্বেলিত বিদীর্ণ হয়ে যাওয়া চিত্তের দিকে তাকিয়ে করুণা বোধ করতেন। বুঝতে পারতেন না সাধারণ ঘটনাগুলোকে এত বেশি মূল্য কেন দেন তিনি। পরে বুঝেছেন, মানুষ সম্পর্কে মার বড় বেশি মূল্যবোধ ছিল বলেই এত দুঃখ পেয়েছেন। পৃথিবীর কাছে বড় বেশি প্রত্যাশা ছিল অনামিকা দেবীর মার। মানুষ নামের প্রাণীদের তিনি মানুষ শব্দটার সংজ্ঞার সঙ্গে মিলতে বসেছেন। এই ভুল অঙ্কটা কষতে বসে
জীবনের পরীক্ষায় শুধু ব্যর্থই হয়েছিলেন মহিলা, আর পৃথিবীর আঘাতে চূর্ণ হয়ে যাওয়া সেই প্রত্যাশার পত্রখানার দিকে তাকিয়ে দেখতে দেখতে নিজেও চূর্ণ হয়ে গিয়েছিলেন। মাকে বুঝতে পেরেছিলেন অনামিকা, আর সেই চূর্ণ হয়ে যাওয়া দৃশ্য থেকেই এই পরম শিক্ষাটি অর্জন করেছেন অনামিকা। মানুষ সম্পর্কে ভুল অঙ্ক কষতে বসেন না তিনি। কি হলো অনামিকা দেবীর? আপনি হঠাৎ চুপ করে গেলেন যে? বললেন মানুষ হালদার, নতুন লেখকদের সম্পর্কে আপনার যেন বেশ মমতা রয়েছে মনে হচ্ছে। তা থাকতে পারে, তাদের মুখোমুখি তো হতে হয়নি কখনো। অনামিকা দেবী বলেন, তাই হবে হয়তো। মুখোমুখি হতে হলে বোধহয় আপনাদের জন্যই মমতা হতো। হ্যাঁ, তাই হতো, দৃঢ়স্বরে বলেন মানুষ হালদার। তারপর বলেন, তাছাড়া আজকালকার কবিতা মাথামুন্ড কিছুই তো বুঝতে পারি না। ওর আর বিচার করব কি? নির্বিচারেই বাতিল করে দিই। আপনার কাগজে কবিতা দেন না? দেব না কেন? নিয়ম মাফিক 2 পৃষ্ঠা কবিতার জন্যে ছাড়া থাকে। যাদের নাম টাম আছে তারা সাপ ব্যাং যা দেন চোখ বুজে ছেপে দিই। অনামিকা ঈষৎ কৌতুকের গলায় বলেন, শুনে ভরসা পেলাম। ভবিষ্যতে যদি সাপ ব্যাং লিখতে শুরু করি তার জন্য একটা জায়গা থাকলো। মানুষ হালদার নড়ে চড়ে বসলেন। আপনার সম্পর্কে এটা বলা যায় না, আপনার লেখা কখনো হতাশ করে না। কে জানি আপনাদের করে কিনা। অনামিকা বলেন, তবে আমাকে করে। আপনাকে করে? অর্থাৎ? অর্থাৎ কোনো লেখাটাই লিখে শেষ পর্যন্ত সন্তুষ্ট হতে পারি না। মনে হয় যা বলতে চেয়েছিলাম তেমন করে বলতে পারিনি। ওটাই তো আসল শিল্পীর ধর্ম। মানুষ হালদার বোধ করি মহিলাকে সান্ত্বনা দান করতেই সৎসাই বলেন, সত্যিকার শিল্পীরা কখনোই আত্মসন্তুষ্টির মোহে আপন কবর খোঁড়েন না। আপনি যথার্থ শিল্পী বলেই। আরও সব অনেক ভালো ভালো কথা বলেন মানুষ হালদার, যা নাকি অনামিকাকে প্রায় আকাশে তুলে দেওয়ার মতো। অনামিকা অস্বস্তি অনুভব করেন, অথচ না না কি যে বলেন, গোছের কথাও মুখে জোগায় না। অতএব মানুষ হালদারের গন্তব্যস্থল এসে গেলে যেন হাঁপ ফেলে বাঁচেন। বাকি পথটুকু একা হবেন। নিজেকে নিয়ে একটু একা থাকতে পাওয়া কি আরামের। নমস্কার বিনিময়ের পর নেমে যান মানুষ হালদার। অনামিকা পিঠ ঠেসিয়ে ভালো করে বসেন আর আস্তে আস্তে নিজের মধ্যে হারিয়ে যান যেন। কিন্তু শুধুই কি মায়ের প্রকৃতির দৃষ্টান্ত থেকেই অনামিকার প্রকৃতির গঠন? বকুলের কাছ থেকেও কি নয়? বকুলের মধ্যে কি আবেগ ছিল না? ছিল না মোহ, বিশ্বাস, প্রত্যাশা? মার মতো তীব্রভাবে না হোক সুষমার মূর্তিতে। বকুলের সে মোহ, সে বিশ্বাস, সে প্রত্যাশা টেকেনি। বকুল অতএব অনামিকা হয়ে গিয়ে আবেগ জিনিসটাকে হাস্যকর ভাবতে শিখেছে। তবু সেই সুষমাটুকু, সেটুকু কি একেবারে হারিয়ে গেছে? বকুলের সেদিনের সেই মূর্তিটা দেখলে তো মনে হয় না বকুল যেন সব ছেড়ে ফেলে দিয়ে সেই সুষমাটুকুকে মনের মধ্যে আগলে রেখেছিল। সেই সেদিন যেদিন পারুল ও বাড়ি গিয়ে বলেছিল, মা নেই, বাবারও খেয়াল নেই, তাই আমি বলতে এলাম জেঠাইমা, বিয়েটার আর দেরি করবার দরকার কি? নির্মলের জ্যাঠাইমা আকাশ থেকে পড়ে বলেছিলেন, কার বিয়ের কথা বলছিস রে পারু? পারুল জানত এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতেই হবে তাকে, তাই পারুল স্থির গলায় বলেছিল, আমি আর কার বিয়ের কথা বলতে আসবো জ্যাঠাইমা, বকুলের কথাই বলছি। জ্যাঠাইমার পাশে নির্মলের মা বসেছিলেন। তার চোখে মুখে একটা ব্যাকুল অসহায়তা ফুটে উঠেছিল।
তিনি সেই অসহায় অসহায় মুখটা নিয়ে প্রত্যাশার দৃষ্টিতে তাকিয়েছিলেন বড় জায়ের দিকে, কিন্তু বড় জা তার দিকে তাকিয়ে দেখেননি। তিনি পারুলের দিকেই দৃষ্টি নিবদ্ধ রেখে উদাস গলায় বলেছিলেন, তা সে আর আমরা পাড়াপড়শিরা কি বলবো বল মা, তোর বাবা তো আমাদের পৌঁছেও না। বাবা তো বরাবরই ওই রকমই জ্যাঠাইমা, দেখছেন তো এতকাল, কিন্তু তাই বলে তো চুপ করে বসে থাকলে চলবে না। মা নেই, বৌদিদের কথাও না বলাই ভালো। বকুলটাকে আপনাদের কাছে পৌঁছে দিতে পারলে আমি শান্ত হয়ে শ্বশুরবাড়ি চলে যেতে পারি। হ্যাঁ, এইভাবেই বলেছিল পারুল। বোধহয় নিজের বুদ্ধির আর বুদ্ধির কৌশলের ওপর বেশ আস্থা ছিল তার। ভেবেছিল একেবারে এইভাবেই বলবো, আবেদন নিবেদনের বিলম্বিত পথে যাব না। কিন্তু কত ভুল আস্থাই ছিল তার। জ্যাঠাইমা এবার বোধ করি আকাশেরও ঊর্ধ্বতর কোনো লোক থেকে পড়লেন। সেই আছড়ে পড়ার গলায় বললেন, তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না রে পারু। আমাদের কাছে রেখে যাবি বকুলকে? তোর মানি বাবা সে প্রস্তাবে রাজি হবে? নচেত আমাদের আর কি, মা মরা সমস্ত মেয়েটা যেমন মাসি পিসির কাছে থাকে, থাকতো আমাদের কাছে। পারুল তথাপি উত্তেজিত হয়নি। পারুল স্বয়ং আরও বেশি ঠান্ডা গলায় বলেছিল, এই ধরনের কথা কেন বলছেন জ্যাঠাইমা? আপনি কি সত্যিই বুঝতে পারেননি বকুলের বিয়ের কথা আপনার কাছে বলতে এসেছি কেন? জ্যাঠাইমা নিরস গলায় বলেছিলেন, এর আবার সত্যি মিথ্যে কি তা তো বুঝতে পারি না পারো। হেয়ালি বোঝবার চেষ্টার বয়স নেই। তোমাদের মা আমাকে বড় বোনের তুল্যি মান্যি ভক্তি করত। আমাদের কাছে একটা পরামর্শ চাইতে এসেছ, এটাই বুঝছি। এছাড়া আর কি তা তো জানি না। নির্মলের মা এ সময় একটুখানি চাপা ব্যাকুলতায় অস্ফুটে বলে উঠেছিলেন, দিদি। দিদি সেই অস্ফুটের প্রতি কান দেননি। হয়তো সমাজের চাকা আজ এমন উল্টো গতিতে ঘোরার কারণই ওই কান না দেওয়া। যারা ক্ষমতার আসনে বসেছেন, গদির অধিকার পেয়েছেন, তারা ওই অস্ফুট ধ্বনির দিকে কান দেওয়ার প্রয়োজন বিবেচনা করেননি। তারা আপন অধিকারের সীমা সম্পর্কে সচেতন থাকেননি। অস্ফুটকে দাবিয়ে রেখে শাসন কার্য চালিয়ে যাওয়ার নীতি বলবৎ রেখেছেন। আজ আর তাই সেই অস্ফুটের ভূমিকায় কোথাও নেই। আজ সর্বত্র প্রচণ্ড কল্লোল। সেই কল্লোলে, সেই তরঙ্গে ভেসে গেছে ওপরওয়ালাদের গদি, ভেসে গেছে তাদের শাসনদণ্ড। নির্বাক অসহায় দৃষ্টি মেলে সেই কল্লোলের দিকে তাকিয়ে আছেন এখন ওপরওয়ালারা। হৃতরাজ্য পুনরুদ্ধারের আশা আর নেই। শুধু যে কেবলমাত্র গুরুজন, এই পদমর্যাদায় যা খুশি করা আর চলবে না তাই নয়। যারা এসে বসল গদিতে, সেই লঘুজনদের কাছে মৌন হয়ে থাকতে হবে। ইতিহাসের শিক্ষা হয়তো এই নিয়মেই চলে। কিন্তু নির্মলের মায়ের দল নিহত হল মধ্যবর্তী যুগে। অতএব তখন তার ক্ষমতায় ওই দিদি ডাকটুকু ছাড়া আর কিছু কুলোতো না। আর এখন না, এখনের কথা থাক। তখন দিদি সেদিকে তাকালেন না। দিদি বললেন, দুধ চড়িয়ে আসুনি তো ছোট বউ? ছোট বউ মাথা নাড়লেন। ছোট বউ পারুলের দিকে তাকাতে পারছিলেন না বলে দেয়ালের দিকে তাকিয়ে রইলেন। পারুল বলল, আমারই ভুল হয়েছিল জ্যাঠাইমা। এভাবে বললে আপনি খেয়াল করতে পারবেন না, সেটা খেয়াল করতে পারিনি। স্পষ্ট করেই বলি, নির্মলদার সঙ্গে বকুলের বিয়ের কথা বলতেই আমার আশা। অনেক বড় হয়ে যাচ্ছে বকুল, নির্মলদাও তো কাজকর্ম করছে। জ্যাঠাইমা পারুলকে সব কথাগুলো বলে নেবার সময় দিয়েছিলেন।
তারপর সবটা শোনার পর মুখে একটি কুটিল হাসি ফুটিয়ে বলেছিলেন, আমার বিশ্বাস ছিল তোমার একটু বুদ্ধিশুদ্ধি আছে, তা দেখছি সে বিশ্বাস ভুল। সাহেব বরের ঘর করে মেম সাহেব বনে গেছ? নির্মলের সঙ্গে বকুলের বিয়ে? পাগল ছাড়া এই প্রস্তাব আর কেউ করবে না পারো। কিন্তু কেন বলুন তো? পারুল শেষ চেষ্টাটা করেছিল, হেসে বলেছিল, আপনাদের ওই রাড়ি বারেন্দ্রী গাইগোত্র ওসব আর আজকাল অত মানে না। জ্যাঠাইমা সংক্ষেপে বলেছিলেন, আমরা আজকালের নই পারো। নির্মলের মা এই সময় একটা কথা বলে ফেলেছিলেন, অস্ফুটেই বলেছিলেন, অবশ্য পারুর বাবাদের ঘর তো আমাদের উঁচু দিদি। জ্যাঠাইমা ছোট জায়ের দিকে একটি কঠোর ভৎসনার দৃষ্টি নিক্ষেপ করে বলেছিলেন, তুমি থামো ছোট বউ, উঁচু নিচুর কথা নয়, কথাটা রীতিনীতির। যাগ্গে, অলিক কথা নিয়ে বৃথা গাল গল্প করবার সময় আমার নেই পারু। তাছাড়া তোমার ওই ধিঙ্গি অবতার বোনটি স্বঘরেও হলেও আমি ঘরের বউ করতাম না বাছা, তা বলে রাখছি। একটা পরপুরুষ বেটা ছেলের সঙ্গে যখন তখন ফুসফুস গুজগুজ, তাকে আকর্ষণ করবার চেষ্টা, এইসব মেয়েকে আমরা ভালো বলি না। পারুলের মুখটা যে টকটকে লাল হয়ে উঠেছে সেটা পারুল নিজেই অনুভব করছিল, এবং আর একটি কথাও যে বলবার ক্ষমতা ছিল না তার তখন, তাও বুঝেছিল। পারুল নিঃশব্দে উঠে এসেছিল। তবু বেচারা পারুল তার একান্ত স্নেহ পাত্রটির জন্যে আরও কষ্ট করেছিল। গলির মোড়ে নির্মলকে ধরেছিল, বলেছিল, তোমার সঙ্গে কথা আছে নির্মলদা। নির্মল থতমত খেয়ে বলল, কি কথা? পথে দাঁড়িয়ে হবে না সে কথা, এসো একবার। আচ্ছা আগে দেখো আমাদের জানলায় কেউ আছে কি না। পারুল নিষ্ফলকে ওর দিকে তাকিয়ে প্রশ্ন করেছিল, থাকলে কি হয়? ওই দৃষ্টিতে বোধ করি অপ্রতিভ হয়েছিল নির্মল, বলেছিল, না হবে আর কি, তবে জ্যাঠাইমাকে জানো তো? দেখতে পেলে এক্ষুনি জিজ্ঞেস করতে বসবেন, কেন, কি বৃত্তান্ত, ওখানে কি কাজ তোর? পারুলের মুখে একটু হাসি ছড়িয়ে পড়েছিল। পারুল আস্তে আস্তে বলেছিল, থাক, আর কোনো কথা নেই তোমার সঙ্গে, কথা আমার হয়ে গেছে। নির্মল কোঁচার খুঁটে মুখ মুছতে মুছতে অবাক গলায় বলেছিল, কথা হয়ে গেছে? কোন কথা? পারুল একটু বিচিত্র হাসি হেসে বলেছিল, তুমিও দেখছি তোমার জ্যাঠাইমার মতো, বিশদ করে না বললে একটু বুঝতে পারো না। যাক, তাই বলি, বলছিলাম, বাড়ির অমতে বিয়ে করবার সাহস আছে তোমার, অথবা বাড়ির অমতকে সমতে আনবার শক্তি? নির্মল মাথা নিচু করেছিল। নির্মল অকারণেই আবার কপালের ঘাম মুছেছিল। তারপর অস্ফুটে বলেছিল, তা কি করে হয়? হয় না না? নির্মল আবেগরুদ্ধ গলায় বলে উঠেছিল, শুধু মা বাবা হলে হয়তো আটকাতো না পারুল, কিন্তু জ্যাঠাইমা, ওকে রাজি করানো অসম্ভব। তা অসম্ভবই যখন, তখন আর বলবার কি আছে? পারুল হেসে উঠে বলেছিল, যাও, আর তোমায় আটকাবো না। জ্যাঠাইমা হয়তো তোমার দুধ গরম করে নিয়ে বসে আছেন। নির্মলের মুখটা লাল হয়ে উঠেছিল, আর বড় বেশি ফর্সা রং বলে খুব বেশি প্রকট হয়ে উঠেছিল। নির্মল বলেছিল, তুমি আমায় ঠাট্টা করছো পারুল, কিন্তু ওদের অবাধ্য হব এ আমি কল্পনাতেও করতে পারি না। ওদের বলছো কেন? তোমার মা বাবার তো অমত নেই? তাতে কোনো ফল নেই পারুল, জ্যাঠাইমার ওপর কথা কইবার ক্ষমতা কারণ নেই। ওরে বাবা, তাহলে তো আমারও কোনো কথাই নেই। পারুল হঠাৎ খুব কৌতুকের গলায় হেসে উঠেছিল, বলেছিল, কিন্তু একটা কথা
বড় ভুল করে ফেলেছিলে ভাই। জ্যাঠাইমার কাছে অনুমতি না নিয়ে পাড়ার মেয়ের সঙ্গে প্রেম করা ঠিক হয়নি। তাহলে সে মেয়েটা মরতো না। আমিও বেঁচে নেই পারুল। হঠাৎ নির্মলের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়েছিল। কোচার কাপড় দিয়ে সেই জলটুকু মুছতে মুছতে চলে গিয়েছিল নির্মল। আমার মনের অবস্থা বোঝবার ক্ষমতা তোমাদের কারুর নেই পারুল। পারুলের কি সেই দিকে তাকিয়ে মমতা হয়েছিল? না, পারুল বড় নির্মম। পারুলের ঘৃণা হয়েছিল। পারুল বলেছিল মাটির পুতুল। কিন্তু বকুলের মনে ওই মাটির পুতুলটার জন্য অনেকখানি মমতা ছিল। সুসময় মোড়া সেই মমতাটুকু বকুলের কোনো একখানে রয়েই গেছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।